144 বছর পর মহাকুম্ভ, সেই মহাকুম্ভে গোটা বিশ্ব থেকে যখন সনাতনী হিন্দুরা আসছেন মহাকুম্ভে পুণ্য স্নান করতে, তখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পুণ্য স্নান করলেন আজ। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দেখুন। भगवान् विष्णु मङ्गलं गरुडध्वज मङ्गलं पुण्डरीकाक्ष मङ्गलाय तनो हरे मङ्गलं भगवान् शम्भो मङ्गलं वृषभध्वज मङ्गलं पार्वतीनाथ मङ्गलाय तनो हरः। 144 বছর পর প্রয়াগরাজে মহাকুম্ভের আসর। পুণ্যলাভের আশায় প্রয়াগরাজে কোটি কোটি সনাতনীর আস্থার ডুব। সেই পবিত্র জলে ডুব দিয়ে একতার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈদিক আচার মেনে মন্ত্রপাঠ সেরে গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থলে পুণ্য স্নান করেন মোদী। কোমর জলে দাঁড়িয়ে সূর্য প্রণাম, রুদ্রাক্ষের মালা ধরে মন্ত্রোচ্চারণ ও তর্পণ করতে দেখা যায় প্রধানমন্ত্রী মোদীকে। এদিনের মহাস্নানের বিশেষ গুরুত্ব রয়েছে। এদিন মাঘী অষ্টমী তিথি। মহাভারতের কাহিনী অনুযায়ী আজকের দিনেই প্রাণত্যাগ করেছিলেন ভীষ্ম। সেই জন্যই পুণ্য স্নানের জন্য আজকের দিনটি বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী। স্নানের পর গঙ্গা পুজো ও আরতিও করেন প্রধানমন্ত্রী। বুধবার ভোরে প্রয়াগরাজে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিশেষ স্নানের আগে যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে নৌকা বিহারও করেন প্রধানমন্ত্রী। খুঁটিয়ে দেখেন কুম্ভমেলার সমস্ত ব্যবস্থাপনা। প্রধানমন্ত্রীর সফর ঘিরে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা। 2019-এ প্রয়াগরাজ, 2021-এ বারাণসী, 2024-এ রামেশ্বরম এবং 2024-এ দ্বারকায় সনাতনের টানে ছুটে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি একজন গর্বিত হিন্দু, এটা প্রকাশে কোনো সময় দ্বিধা করেননি প্রধানমন্ত্রী মোদী। তাই মাঘী অষ্টমী তিথিতে পুণ্য স্নানের সুযোগ কিভাবে হাতছাড়া করতে পারেন মোদী? রিপাবলিক বাংলা। নামটার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, অর্থাৎ বাংলার জন্য বাণিজ্য সম্মেলন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের ট্যাক্সের কোটি কোটি টাকা খরচ করে তা আয়োজন করা হচ্ছে বছরের পর বছর ধরে। আর সেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসছেন হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। তিনি এই মঞ্চে দাঁড়িয়ে তার রাজ্যের বিজ্ঞাপন করছেন। অন্যদিকে সৌরভ গাঙ্গুলি 1.5 বছর আগে স্পেনে গিয়ে বলেছিলেন কারখানা করবেন। আজও তিনি সেই বিজ্ঞাপনই করে যাচ্ছেন এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মঞ্চে দাঁড়িয়ে, যা দেখে গোটা রাজ্যের বিরোধী রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ কি প্রশ্ন করছে দেখুন। Bengal is your sweet home, and it is your sweet home, and it is your sweet destination, and it is your positive destination. Please come and invest Bengal, and Bengal will give you the result. जितने भी उद्यमी आए हैं, हमारे राज्य में भी आप सबका स्वागत है। মঞ্চ সাজিয়েছেন মমতা ব্যানার্জি। লগ্নি লাভের আশায় দেশ বিদেশের শিল্পপতি প্রতিনিধিদের ডেকে এনেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এমনকি আমন্ত্রণ জানান পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রীকে। আর বণিক সভার সেই মঞ্চেই কিনা নিজের রাজ্যের ঢাক পেটালেন হেমন্ত সোরেন। প্রাকৃতিক আর খনিজ সম্পদে ভরপুর ঝাড়খণ্ডের বিজ্ঞাপন করলেন তাবড় শিল্পপতিদের সামনে। हमारे राज्य में देश के सबसे अधिक उत्पादन रॉ मटेरियल के रूप में होता है। हम चाहते हैं कि यहाँ के जितने भी उद्यमी आए हैं, हमारे राज्य में भी आप सबका स्वागत है। हम चाहेंगे कि हम भी आप लोग के साथ मिलकर इसका सार्थक रूप हम देख पाए।
শীতের শেষ লগ্নে হেমন্তের বার্তা শুনে অনেকেরই রসিকতা। এ যেন কাকের বাসায় কোকিলের ডিম পাড়া। এমন যখন টিকাটিপ্পনি চলছে তখন বক্তা হিসেবে উঠলেন সৌরভ গাঙ্গুলি। বছর দেড়েক আগে সুদূর স্পেনে গিয়ে শিল্পের ঘোষণা করা শিল্পপতি সৌরভের মুখে এখনো সময় কেনার কথা। In a small way over the last 1 year, we've been trying to invest in the state. জ্যোতি বসুর আমলে পশ্চিমবঙ্গের শিল্পায়ন নিগমের চেয়ারম্যান সোমনাথ চ্যাটার্জিকে মৌ দাদা বলে কটাক্ষ করত বিরোধীরা। অসংখ্য লগ্নের বাস্তবায়ন না হওয়ায় এমন শিরোপা জুটেছিল সিপিএম সাংসদের। অতীতের উদাহরণ টেনে এখন মমতাকে সেই শিরোপাই দিচ্ছে বিজেপি। এক সময়ের মৌ দাদা এখন মৌ দিদি হয়েছেন, তো সেই মৌ দিদির আমলে প্রস্তাবগুলি বাস্তবায়ন হচ্ছে কোথায়? এই অবস্থায় রাজ্যের অস্বস্তি বাড়ালেন তৃণমূলেরই রায়গঞ্জের বিধায়ক তথা ব্যবসায়ী কৃষ্ণ কল্যাণী। বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ না পেয়ে খুব ঝরে পড়ল তার গলায়। উত্তর দিনাজপুর এবার বঞ্চিত হলো। আজকে যদি এখানকার এন্টারপ্রেনাররা যদি যেতেন আর এই ধরনের একটা বড় মেগা ইভেন্টে পার্টিসিপেট করলে নিশ্চিত জেলার ভালো। বছর বছর ঘটা করে বিশ্ববঙ্গ সম্মেলন করে রাজ্য, তারপরেই আসে লক্ষ কোটির বিনিয়োগের প্রস্তাব। অথচ কেন্দ্রের হিসেবে প্রস্তাবের বাস্তবায়ন হয়েছে 10 ভাগের মাত্র 1 ভাগ। তাহলে কি শিল্প সম্মেলন শুধুই কি মোৎসব? জনগণের করের টাকায় ভর্তি? রিপাবলিক বাংলা। আজ নির্বিঘ্নে মিটল ভারতের রাজধানী দিল্লিতে ভোট। ভোটের রেজাল্ট কি হবে? কে মসনদে ফিরবে? আপ না বিজেপি সরকার গড়বে, না কংগ্রেস তার নিজের অস্তিত্ব বাঁচাতে পারবে? উত্তর মিলবে 8ই ফেব্রুয়ারি। কিন্তু আজ দিল্লি থেকে কি ছবি উঠে এলো? দিনের শেষে প্রতিটা ছবি আরও একবার আপনাদের জন্য দেখুন। 70 আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় বুধবার ভাগ্য পরীক্ষা হয়ে গেল 699 জন প্রার্থীর। আপের প্রত্যাবর্তন নাকি পালা বদল তা নির্ধারণ করেছেন রাজধানীর 1,56,00,000 ভোটার। বুধবার সকাল 7টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। সকাল থেকেই বুথে বুথে ভোটারদের লম্বা লাইন। এদিন বিকেল 5টা পর্যন্ত সেন্ট্রাল দিল্লিতে ভোট পড়েছে 55.24%। পূর্ব দিল্লিতে ভোটের হার 58.98%। নয়াদিল্লিতে ভোট পড়েছে 54.37%। উত্তর দিল্লিতে 57.24%। উত্তর পূর্বে ভোট পড়েছে 63.83%। 70 আসনের দিল্লিতে সংখ্যাগরিষ্ঠতার জাদু সংখ্যা 36। 70 আসনের মধ্যে 2020 বিধানসভা ভোটে আপের দখলে যায় 62 আসন, বিজেপি পায় 8টি আসন, কংগ্রেসের ঝুলি 0। 2015 সালেও ভালো ফল করে কেজরিওয়ালের দল। 70 আসনের মধ্যে আপ পেয়েছিল 67 আসন, বিজেপি 3, সেইবারেও কংগ্রেসের প্রাপ্ত ভোট 0। তবে এর মাঝে যমুনা দিয়ে বয়ে গেছে অনেক জল। আপের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ, এমনকি আবকারি দুর্নীতি মামলায় জেলেও যেতে হয় অরবিন্দ কেজরিওয়ালকে। ফলস্বরূপ 2024 লোকসভা ভোটে খেলা ঘুরে যায়। বিজেপি পেয়েছিল 54.33% ভোট, আপ পেয়েছিল 24.17%। অন্যদিকে কংগ্রেস পেয়েছিল 18.91% ভোট। দিল্লিতে এবার ত্রিমুখী লড়াই। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সব পক্ষই, তবে কার ভাগ্যে শিকে ছিড়বে জানতে অপেক্ষা 8ই ফেব্রুয়ারির। রিপাবলিক বাংলা। দিল্লিতে ভোট মিটতেই চাপে, অনেকটা চাপে আম আদমি পার্টি, কেজরিওয়ালের পার্টি। কারণ এক্সিট পোল বলছে অনেকটা এগিয়ে রয়েছে পদ্ম শিবির। এবার হয়তো সরকার গড়তে পারে পদ্ম শিবির। সেটা শোনার পর, জানার পর অনেকটা চাপ খেয়ে গিয়েছে এই কেজরিওয়াল। কি রিপোর্ট উঠে আসছে এক্সিট পোল দেখো। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল কি ফের মসনদে ফিরবেন? এক্সিট পোলের হিসেব কিন্তু সে কথা বলছে না। 3টি এক্সিট পোল সমীক্ষাতে বিজেপির পাল্লা ভারী। বি মার্ট এক্সিট পোল বলছে বিজেপি জিতবে 39 থেকে 49টি আসনে। আপের কপালে জুটতে চলেছে 21 থেকে 31 আসন। কংগ্রেস পাবে 0 থেকে 1। অন্যদিকে ম্যাট্রিজ এক্সিট পোল বলছে বিজেপি পেতে পারে 35 থেকে 40 আসন, আপ 32 থেকে 37।
কংগ্রেস 0 থেকে 1 আসন। আবার পিপলস পালস বলছে বিজেপি জিততে পারে 51 থেকে 60টি আসনে। আপ 10 থেকে 19টির বেশি আসন পাবে না। খাতায় খুলতে পারবে না কংগ্রেস। চাণক্যর সমীক্ষায় দাবি বিজেপি পেতে পারে 39 থেকে 44 আসন। আপ 25 থেকে 28 আসন পকেটে পুরতে পারে। কংগ্রেসের ভাঁড়ারে 2 থেকে 3 আসন বরাদ্দ। সমীক্ষার ফল আসতেই হাসি চওড়া বিজেপির। অন্যদিকে সমীক্ষার ফল মানতে নারাজ তৃণমূল ও বামেরা। সমীক্ষার উপর থেকে মানুষের ভরসা অনেকদিন আগেই উঠে গেছে। এই দিল্লির নির্বাচনেও বিজেপি আবার হারতে চলেছে। আম আদমি পার্টির মেবি তার আসন কিছু কমলেও কমতে পারে, কিন্তু বিজেপি সেখানে সরকার গড়ছে ঘোড়া কেনা বেচা না করে, বা আমার ধারণা ঘোড়া কেনা বেচা করেও তারা সরকার গড়ার মতো জায়গা দিল্লিতে পৌঁছবে না, সেই বুথ ফেরত সমীক্ষা যাই বলুক না কেন। সরকারে বিজেপি, গোটা দেশে বৃহত্তম পলিটিক্যাল পার্টি বিজেপি, তার বিরুদ্ধে লড়তে গেলে যে ইউনিটি দরকার, সেই বিরোধীদের ঐক্য দিল্লি নির্বাচনে হয়নি। আপনি যদি দেখেন আম আদমি পার্টি আলাদা লড়েছে, লেফট আলাদা লড়েছে, কংগ্রেস আলাদা লড়েছে। স্বাভাবিকভাবে একটা অ্যাডভান্টেজ তো বিজেপির পক্ষে রয়েছে, ফলাফল বেরোলে বোঝা যাবে। এটা অনেকটা আর্লি টু সে, কিন্তু বিজেপি অ্যাডভান্টেজে আছে। যা ট্রেন্ড আসছে তাতে এটা প্রমাণিত, বিরোধী ঐক্য ছাড়া বিজেপিকে হারানো সম্ভব। যেভাবে চুরি করেছে আপ, প্রথমে যা বলে টলে এসছিল পুরো তার উল্টো। আরে ঘর বানিয়েছে কোটি কোটি টাকা দিয়ে মুখ্যমন্ত্রী, জনগণের টাকায়। ও মানুষের কাজ করবে? দিল্লির মানুষ বুঝে গেছে। লোকসভায় দেখেননি, সব জিতেছে বিজেপি, সব এমপি। এবারে সংখ্যা, আমরা তো গেছিলাম প্রচারে দিল্লিতে, পরিষ্কার লোক একদম বার্তা স্পষ্ট করে দিয়েছে, দেওয়াল লিখন স্পষ্ট, দিল্লি এবার বিজেপির। আগের দুবার অনায়াসে বিপুল সংখ্যক আসনে জয়লাভ করে ক্ষমতায় আসা আপ এবার যথেষ্ট ব্যাকফুটে। সব এক্সিট পোলই এগিয়ে রেখেছে বিজেপিকে। বুথ ফেরত সমীক্ষার রিপোর্টকে সত্যি করে 27 বছর পর দিল্লির মসনদে কি বিজেপির রাজ? জবাব মিলবে 8ই ফেব্রুয়ারি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।